সো আমরা পড়ছি একটি কবিতার নাম হচ্ছে ইউলিসিস। আজকে তার সেকেন্ড ক্লাস 2, ঠিক আছে। লিখেছে কে? অ্যালফ্রেড লর্ড টেনিসন। এই কবিতাটা হচ্ছে একটা ফর্মের দিক থেকে ড্রামাটিক মনোলগ। মনে পড়ছে? খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ দিস কোয়েশ্চেন। ড্রামাটিক মনোলগ হচ্ছে এক ধরনের কবিতার অনেকগুলো ধরন থাকে, তার মধ্যে ড্রামাটিক মনোলগ হচ্ছে এক ধরনের কবিতা যেটা তোমার লেখা শুরু হয়েছিল এই ভিক্টোরিয়ান এজেই। যে ড্রামাটিক মনোলগ লিখেছিলেন তার নাম কি বলেছিলাম? রবার্ট ব্রাউনিং প্রথম, ঠিক আছে। তোমরা অলরেডি 11 টেক্সটটা পড়ে ফেলেছো। টেক্সটার নাম হচ্ছে মাই লাস্ট ডাচেস। ওই ধরনের একটি কবিতা হচ্ছে আমাদের ইউলিসিস। এই ইউলিসিস কবিতাটা হচ্ছে একটা মোটিভেশনাল পোয়েম। তোমরা হচ্ছে সবাই উড বি সিটিজেন, তোমরা উড বি সব জব হোল্ডার, তোমাদের অ্যাসপিরেশন, অ্যাম্বিশন অনেক কিছু আছে, জীবনের লক্ষ্য আছে। এই লক্ষ্যটাকে বাস্তবায়িত করার জন্য এই কবিতাটা তোমাদেরকে অনেকটা ইন্সপিরেশন দেবে। এই কবিতাটা আমাদেরকে এটাই শেখায় যে জীবনে কখনো গিভ আপ করতে হয় না। নেভার এভার ইন ইউর লাইফ উই শুড নট গিভ আপ। গিভ আপ মানে একটা কিছু পারছি না তো ট্রাই করা বন্ধ করে দিই, এটাকে গিভ আপ করা বলা হয়। এই কবিতাটা তোমাকে এই টিচিংটা দেয়। এই কবিতাটা দেওয়ার এখানে এটাই সার্থকতা, জীবনে যাই হয়ে যাক না কেন আমাদের কখনো এন্টারপ্রাইজ, চেষ্টা, ট্রাইং এসব থেকে বিরত থাকা উচিত নয়। বিকজ আমরা ট্রাইং, এন্টারপ্রাইজ, ট্রায়ালসের মধ্য দিয়েই বাঁচি, রাইট? এটাই হচ্ছে কবিতাটার সারমর্ম, এটাই মোটিভেশন। এটা হচ্ছে সাথে সাথে একটা ফিলোসফিক্যাল কবিতা। তোমাদের অনেকের দর্শন সাবজেক্ট আছে। ফিলোসফি কি দেয়? দর্শন মানে কি? দৃষ্টি। একটা আমরা বলি না যে মানুষের দুটো চোখ আছে বাট একটা অন্তর্দৃষ্টি আছে, রাইট? সেটা হচ্ছে ফিলোসফি। বিভিন্ন দর্শন, চার্বাক দর্শন, ভারতীয় দর্শন, ন্যায় দর্শন ইত্যাদি আছে। অর্থাৎ তাদের দৃষ্টিভঙ্গি, এইভাবে আমরা লাইফকে ইন্টারপ্রিট করি। এই কবিতাটা আমাদেরকে একটা লাইফ টিচিং দেয় যে আমরা কখনো, যে মোটোটা কি বলেছিল লাইন, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। অর্থাৎ এখানে জীবনকে ওয়াইনের সাথে তুলনা করা হয়েছে। যেমন করে একটা যারা ওয়াইন খায় তারা যেমন একটা গ্লাসের ওয়াইনকে পুরো একেবারে তলানি পর্যন্ত, লিজ মানে তলানি, সেই তলানি পর্যন্ত একেবারে প্লেজার ওয়েতে আনন্দের সহিত সেটাকে পান করে। কবি বলছেন ইউলিসিসের মধ্য দিয়ে যে আমাদেরও জীবনটাকে সেইভাবে এনজয় করা উচিত। সেটা হতে পারে সুখ, হতে পারে দুঃখ, কারণ এভরি কয়েন ডাজ হ্যাভ টু সাইডস। প্রত্যেকটা কয়েনেরই দুটো সাইডস আছে, একটা সাইড আর একটা সাইড। তো এটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে লাইফ। জীবনের ছন্দ বা রিদিমটা হচ্ছে এইটাই যে জীবনে সুখ দুঃখ আসবেই। কেউ যদি সারা জীবন সুখে থেকে যায় সেটাও হতে পারে না, কেউ যদি সারা জীবন দুঃখে থেকে যায় সেটাও হতে পারে না। অর্থাৎ একটা প্যাটার্নে, তোমরা এখন রমজান মাস চলছে, সারাদিন রোজা, সেই অর্থে না খেয়ে থাকা তোর একটা কষ্ট, তাই তো? কিন্তু যখনই ইফতারের টাইম আসছে, মানে আমাদের সন্ধ্যাবেলা হচ্ছে, তখনই তুমি একটা আবার খেতে শুরু করছো, তাহলে দেখো এই 12-14 ঘন্টা 16 ঘন্টার একটা তুমি কষ্ট করছো, একটা সাফারিং এর মধ্যে দিয়ে যাচ্ছ, পেনের মধ্যে দিয়ে যাচ্ছ, ব্যথার মধ্যে দিয়ে যাচ্ছ, তারপরেই হ্যাপিনেস আসছে। বুঝতে পেরেছো? এই জন্য একটা তোমার জিভি শ বলে আর একটা ইংলিশ রাইটার, ড্রামাটিস্ট, তিনি বলেছেন হিউম্যান যে সাফারিং সেটা হচ্ছে একটা ওকেশনাল ড্রামা ইন দ্য সি অফ পেন। মানে আমাদের যে জীবনে আনন্দটা আছে সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে ক্ষণস্থায়ী। মানে সেই ড্রামাটা ওকেশনাল, মানে আমাদের পুরো জীবনটাই এখানে ইউলিসিস বলবে যে সাইলেন্সে, ইটারনাল সাইলেন্সে ভর্তি। ইটারনাল সাইলেন্স মানে কি বলেছিলাম?
মৃত্যু, ডেথ, কবরে, কেউ শ্মশানে, কেউ গ্রেভইয়ার্ডে, তাহলে সেটা ইটার্নাল সাইলেন্স। ইটার্নাল মানে একেবারে যার শেষ নেই, এভার লাস্টিং। সেই ইটার্নাল সাইলেন্স, তার মানে আমাদের ওখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নেই। সেই ইটার্নাল সাইলেন্সের বা সিজের মধ্যে জীবনটা হচ্ছে একটুখানি আনন্দের মুহূর্ত। এই যে তোমরা 60 বছর 70 বছর বাঁচছো, এটা জাস্ট একটুখানি একটা ড্রপ অফ লাইফ। আসল লাইফ স্টার্ট হবে অ্যাকর্ডিং টু দ্য থিওলজিক্যাল অ্যাসপেক্টস আফটার লাইফ। এবং কবিতাটা পড়াতে গিয়ে বলেছিলাম যে আমাদের দান্তে সে হেভেন হেল সব পরিচর্যা করছে এবং তখনই তার ইউলিসিসের স্পিরিটের সাথে দেখা হচ্ছে, রাইট? তো এটা হচ্ছে ব্যাপার। আমরা প্রথম পার্টটা পড়ে ফেলেছিলাম। প্রথম পার্টটা হচ্ছে কবিতাটার, যে ইউলিসিস একটা 20 বছর যুদ্ধ, মানে 10 বছর যুদ্ধ করেছে আর 10 বছর আরো জার্নি করেছে। ট্রয়ের যুদ্ধ, 10 বছর ধরে বাড়ি ফিরেছে। তার বাড়ি কোথায়? ইথাকা। ইথাকাতে ফিরে সে তার সেপ্টারে বসে পড়েছে, সে তার রাজত্বে বসে পড়েছে, রাইট? সে তার মুকুটটা পরে নিয়েছে। কিন্তু আমরা দেখেছি যে ইউলিসিস হচ্ছে একটা ওয়ান্ডার থার্স্ট পারসন, একটা এভার চেঞ্জিং পারসন। যেমন করে স্পিরিট অফ থিওরি অফ এভলিউশন, সেখানে বলা হচ্ছে যে মানুষ ক্রমে ক্রমে চেঞ্জ হতেই থাকে। তোমরা যেমন তোমাদের যে ইয়েটাকে, জেনারেশনটাকে বলা হয় জেনজি, জানো? অর্থাৎ জেনারেশন বা যুগ একটা সার্টেন পর্যায়ের পরে চেঞ্জ হতে থাকে, রাইট? তেমনি মানুষও এইভাবে চেঞ্জ হতে হতে আমরা এই ফর্মে এসেছি, রাইট? তুমি যদি মোবাইল ফোনের এভলিউশন দেখো তো দেখবে মোবাইল ফোন, আগে তো মোবাইল তো কোনো গল্পই ছিল না। আগে একটা ফোন, স্যাটেলাইট ফোন, তারপর থেকে সেই টেলিফোন, অনেক এভলিউশন চেঞ্জিং হয়ে আজকে আমাদের কাছে স্মার্টফোন এসে গেছে, রাইট? তেমনি ইউলিসিস হচ্ছে এরকম একটা চেঞ্জিং পারসন, এভার চেঞ্জিং পারসন। সে থেমে থাকার মানুষ নয়। সে জীবনে কখনো থেমে থাকতে শেখেনি। জীবনকে সে তলিয়ে তলিয়ে এনজয় করতে ভালোবাসে। সে 10 বছর ধরে ট্রয়ের যুদ্ধ করেছে, আবার 10 বছর ধরে তার সৈন্য সামন্ত, তার বন্ধু বান্ধব, তাদেরকে নিয়ে বাড়ি ফিরেছে। সমুদ্রের মধ্যে অনেক অ্যানিমাল, অনেক মনস্টার, হ্যাঁ, ইত্যাদির সাথে সে ফাইট করালো। সে যে কম দামি, সে বলবে যে আই এম নট আ মানে ব্যাড পারসন বা নট ভ্যালুয়েবল পারসন, এরকমটা নয়। মানে আমি কম দামি এরকমটা নয়, মানে আই এম আ ভ্যালুয়েবল পারসন। সো এইরকম একটা পরিস্থিতির শিকার হয়েছে। আর ড্রামাটিক মনোলগ কাকে বলা হয় বলেছিলাম? যে ড্রামাটিক মনোলগে একটা কনফ্লিক্ট দেখানো হয়, যে কোনো একটা জীবনের ক্রিটিক্যাল সিচুয়েশনকে তুলে ধরা হয় আমাদের সামনে। যে লোকটার রিলেটেড ড্রামাটিক মনোলগ, সেই পার্সনটার ক্যারেক্টার রিভিলেশন হয়। তার ক্যারেক্টারটা কিরকম, সে গুড পার্সন না ব্যাড পার্সন, সেটা রিভিলেশন হয়। তোমরা যেমন এতে পড়েছিলাম, মাই লাস্ট ডাচেসে পড়েছিলাম যে ডিউকের ক্যারেক্টারটা অত্যন্ত পজেসিভ। তার স্ত্রী, তার প্রতি সে জেলাস, মানে তার একচেটিয়া অধিকার। তার জন্য আমরা পেলাম যে লোকটা, ডিউকের ক্যারেক্টার, ডিউক অফ সরি নামটা ভুলে গেলাম, সে ডিউক ফারারা, ডিউক অফ ফারারা, সে হচ্ছে একটা ব্যাড ক্যারেক্টার। কারণ কি? সে ড্রামাটিক মনোলগের মধ্যে দিয়ে নিজেকে জাহির করছে, নিজেকে তুলে ধরছে। সিমিলারলি ইউলিসিস এই কবিতার মধ্যে দিয়ে তার নিজেকে তুলে ধরছে, তার স্পিরিটকে তুলে ধরছে, তার অ্যাটিটিউডকে তুলে ধরছে। সে যে কিরকম মানুষ সেটাকে তুলে ধরছে। আমরা দেখলাম সে তার একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, সে 20 বছর পর বাড়ি ফিরে এসেছে। সে তার এজেড ওয়াইফের সাথে সুখী নয়, বিকজ তার ওয়াইফ এজেড হয়ে গেছে। বাট সে কিন্তু মাইন্ডের দিক থেকে এখনো কিন্তু স্ট্রং রয়েছে। সে জীবনের কত নম্বর বছর বয়সে এসে পৌঁছেছে বলেছিলাম? 67। বিকজ আমরা এখানে পাই 3 sons রিমেনিং। অ্যাকর্ডিং টু ক্রিশ্চিয়ানিটি আমাদের জীবনের গড় আয়ু হচ্ছে 70 বছর। সে অলরেডি 67 বছর পার করে দিয়েছে। তোমরা নর্মালি জানো যে আফটার 60 যারা নর্মাল, তাদেরকে আমাদের এজেড পারসন, মানে বোরিং, বোঝা মনে হয়। কিন্তু এই 67 বছর বয়সে এসে ইউলিসিস কিন্তু এখনো থামতে রাজি নয়। সে বলেছে এরে বিফোর লং ডেড, মানে এখনো মৃত্যু অনেক বাকি আছে। আমরা জানি না আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সটা কখন শেষ হবে জীবনের। তাই বিফোর ডেথ উই শুড নট ডাই, একটা কথা আছে যে মরার আগে কেউ মরতে হয় না। তার মানে কি? ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া। ধরো অনেকে দেখবে বিছানায় শুয়ে শুয়ে দিন কাটিয়ে দেয়,
এক গ্লাস জলও কেউ নিয়ে হাতে খায় না, তার মানে ও কিন্তু জ্যান্ত লাশ, মানে বেঁচে আছে। বিকজ ইউলিসিস বলবে টু ব্রিথ ইজ লাইফ, শুধুমাত্র শ্বাস নেওয়াটাই তাহলে জীবন। কিন্তু সেটা তো জীবন নয়। তোমরা যদি শহরের লাইফ দেখো, অনেক বড় বড় যেগুলো শহর হয়, একটা ফ্ল্যাটের একটা ফ্লোরে পরের আগের ফ্লোর বা নিচের ফ্লোরে কে আছে সেটা জানে না। ইভেন এরকমটা হয়, এই রুমে কে আছে ওই রুমে কে আছে তাদের মধ্যে কোনো কানেকশন নেই। বিকজ তারা লেজিনেসে ভোগে, তাদের বিজিনেসে ভোগে, মানে তারা লাইফে এতটাই বিজি যে মানুষের সাথে সম্পর্ক স্থাপন করার কোনো তাদের চেষ্টা বা ইচ্ছাই নেই। তো এগুলোকে ইউলিসিস বলছে সেই ক্ষেত্রে শুধুমাত্র খাওয়া, হোল্ড করা আর ঘুমানো, দ্যাট ইজ লাইফ। কিন্তু ইউলিসিস বলছে আমার মতে সেটা লাইফ নয়। আমার কাছে যদি ধরেও নি 3 বছর টাইম আছে, তো আমার এটা মনে হয়েছে যে আমি জ্ঞানের কোথায় থ্রেশহোল্ডে এসে পৌঁছেছি মাত্র, জ্ঞানের দরজায় এখনো প্রবেশই করতে পারিনি। ভাবো তাহলে। তো এটা হচ্ছে ইউলিসিয়াল নলেজ, ইউলিসিয়াল স্পিরিট। ক্লিয়ার? যারা নতুন এসছো মোটামুটি ক্লিয়ার। এবার টেক্সটটা দেখো, আমাকে একটু এটা দেবা। এবার আমরা সেকেন্ড পার্ট অফ দ্য পোয়েম সেখানে পৌঁছে যাব। এবার কবিতাটা 3টে পার্ট বলেছিলাম। প্রথম পার্টটা ইউলিসিস ঘরে ফিরে এসেছে, ইথাকাতে ফিরে এসেছে। ফিরে আসার পর তার জীবনের এই ক্রিটিক্যাল সিচুয়েশনটা সে, কনফ্লিক্ট সিচুয়েশনটা সে দেখিয়েছে। সে জীবন নিয়ে হ্যাপি, মানে সেই অর্থে নয় যে সে একটা স্টিল হার্ট, এরকম একটা লাইন আছে দেখবে, যে সে এক জায়গায় বসে থাকার লোক নয়। তারপরেই সে লোক নয়, অন্যদিকে এবার একটা কন্ট্রাস্টিং ক্যারেক্টারের সাথে আমাদের পরিচয় করা হবে। সেটা হচ্ছে তার ছেলে, তার ছেলের নাম হচ্ছে টেলিমেকাস। সে যখন বাড়ি ছেড়ে যায়, যখন 20 বছর আগে বাড়ি ছেড়ে যায়, তার পুত্র, এটা অনলি ওয়ান সান, তার পুত্রের বয়স ছিল 1 বছর। তার মানে এখন তার বয়স কত? 21 বছর। মানে ইউলিসিসের অবর্তমানে টেলিমেকাস রাজত্ব সামলেছে। এবার আমরা যে পার্টটা করতে যাচ্ছি সেটা হচ্ছে টেলিমেকাসের ইন্ট্রোডাকশন। টেলিমেকাস কিরকম, এবার আমরা দুটো ক্যারেক্টারিস্টিক্স পাবো। আমি আগে এক্সপ্লেন করে দিই, দেন তোমাদের একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। চলো। দিস ইজ মাই সান, মাইন ওন টেলিমেকাস। দেখো, আমরা যখন বলি, তোমরা প্রোনাউন পড়েছো? প্রোনাউন কাকে বলে? রিফ্লেক্সিভ প্রোনাউন বলে একটা প্রোনাউন আছে, জানো? জানো না? এনিওয়েজ, আমি যদি বলি দিস ইজ দ্য বল বা দিস ইজ দ্য ফোন, তার মানে কি করছি? এটাকে কি বলা হয়? কি ফিঙ্গার বলা হয়? ইন্ডেক্স ফিঙ্গার। মানে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি যখন এটা বলছি, ওই দেখো প্রতাশ্রয়, ওই দেখো ফোন, তার মানে আমি এটাকে কি করছি? অ্যাক্টিং করে দেখাচ্ছি। এটা হচ্ছে ড্রামাটিক অ্যাকশন। যেহেতু এটা ড্রামাটিক মনোলগ, মনোলগ মানে বলেছিলাম সিঙ্গেল স্পিচ। স্টেজে সে অর্থে যদি আমরা বলি, একটা স্পিকার থাকবে, সে কথা বলে যাবে, তাকে কেউ ইন্টারাপ্ট করবে না। কার সামনে কথা বলবে? একটা অডিয়েন্সের সামনে কথা বলবে। আমি তোমাদেরকে পড়াচ্ছি, এটা কিন্তু ড্রামাটিক মনোলগ নয়, এটা ইন্টারাকশন হচ্ছে। কিন্তু ড্রামাটিক মনোলগ কবিতার মধ্যে ইন্টারাকশনটা সাইলেন্ট থাকবে, কারণ যে স্পিচটা দেবে সে একটা ইমপ্লাইড অডিয়েন্সের সামনে, সাইলেন্ট অডিয়েন্সের সামনে স্পিচটা দেবে। কিন্তু তার স্পিচের বলার মধ্যে তুমি দেখতে পাবে যে মানে ড্রামাটিক সেলফটা ফিল করতে পারবে, মানে অ্যাকশনটা যে বলছে, যে বলছে দিস ইজ মাই সান, মাইন ওন টেলিমেকাস। যেমন করে মাই লাস্ট ডাচেস বলেছিল, দিস ইজ মাই লাস্ট ডাচেস। কবিতাটা শুরু হচ্ছে এভাবে, মানে কি দেখিয়ে? একটা পোর্ট্রেট দেখিয়ে, ডাচেসের একটা ছবি দেখিয়ে। সিমিলারলি এখানে দেখো, এটা একটা ড্রামাটিক অ্যাকশন। কেন কি? এটা ড্রামাটিক মনোলগ। ক্লিয়ার? চলো। মাইন ওন টেলিমেকাস, টু হুম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইল। সেপ্টার উচ্চারণটা সেপ্টার। সেপ্টার কথার মানে হচ্ছে রাজদণ্ড। দেখবে প্রত্যেকটা, যারা তোমরা বাহুবলী সিনেমা দেখেছো, তো দেখবে মহেশ মোদি জায়গাটার নাম, তার একটা সিম্বল থাকে, হাতির মতো একটা ইয়ে থাকে না? তো সেপ্টার কথার মানে হচ্ছে প্রত্যেকটা রাজাদের একটা করে ওই মানে সিম্বল থাকতো অ্যাকচুয়ালি, রাইট? তো সেপ্টার দিয়ে এটাকে বলা হয় মেটোনিমি, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ অনুযায়ী মেটোনিমি। তোমাদেরকে বলেছি যে প্রত্যেকটা লাইন থেকে
একদম এক্স রে করে করতে হবে। কারণ কি, পরীক্ষায় দিয়ে দিল সেপ্টার এক্সাম্পল অফ হুইচ ফিগার অফ স্পিচ, চারটে অপশন দিয়ে দিল। তোমরা 11 সম্ভবত ফিগার অফ স্পিচ পড়েছিলা, রাইট? সো এটাকে বলা হয় মেটোনিমি। মেটোনিমি মানে হচ্ছে একটা পার্ট ফর দ্য হোল। মেটোনিমি বলা হয় অনেক ক্ষেত্রে সাইনেক ডকি বলে আরেকটা কনসেপ্ট আছে, সেটা বলা হয়, বাট এটা মেটোনিমি, ঠিক আছে? সাইনেক ডকি। দেখো, পার্ট ফর দ্য হোল আমাদের, বা সেপ্টার, SCEPTRE, তাই তো? এটা কি বললাম? এটা হচ্ছে একটা সিম্বল। কিসের সিম্বল? রাজত্বের বা রাজার সিম্বল। কি সিম্বলাইজ করছে সেপ্টারটা? এটা সিম্বলাইজ করছে কিংডম। অর্থাৎ একটা লাঠি দিয়ে, একটা রাজদণ্ড দিয়ে সিম্বলাইজ করছে কিংডমকে। তাহলে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ফিগার অফ স্পিচ এটা বলা হয় মেটোনিমি। মেটোনিমির সাবসেকশনের নাম সিম্বল ফর দ্য সিম্বলাইজড। মানে একটা, ধরো তুমি অ্যাম্বুলেন্স বা এই যে ট্রাফিক মোড় আছে, তো সেখানে তিনটে সিগন্যাল আছে, তাই তো? সেই তিনটে সিগন্যাল রেড, একটা আছে তোমার গ্রিন, একটা ইয়েলো, রাইট? সো তুমি যখন রেডটা দেখো, তুমি তখন কি ভাবো? সিম্বলাইজ কি করছে? ডেঞ্জার, থামতে বলছে, স্টপ বলছে। তার মানে ওই গ্রিন, সরি, রেড লাইটটা সিম্বল অফ স্টপ, থামতে বলছে। একইভাবে সেপ্টারটা সিম্বল অফ কিংডম। কি বলা হয়? মেটোনিমি। ক্লিয়ার? নেক্সট, দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইল। আইল মানে হচ্ছে কিংডম, ঠিক আছে? আর একটা আইল মানে হয়, তোমরা মাঠে কখনো হেঁটেছো? দুইটা মাঠের মাঝখানে একটা সরু রাস্তা থাকে না, ঘাসের রাস্তা, সেটাকে আইল বলা হয়। প্লাস এটাই বলতে চাইছি, বুঝতে পেরেছো? যে এখানে আইল দিয়ে অ্যাকচুয়ালি কিংডম অফ ইথাকাকে বোঝানো হচ্ছে। তো বোঝা গেল লাইনটা, দিস ইজ মাই সান মাইন ওন টেলিমেকাস। এই দেখুন, এটাই আমার পুত্র, আমার সেই সুপুত্র, যাকে আমি যখন চলে যাই তাকে রাজ দরবার, রাজদণ্ড ছেড়ে গেছিলাম, আমি রাজত্বটা ছেড়ে গেছিলাম, রাইট? ওয়েল লাভড অফ মি, এখানে অফ মানে অফ নয়, অফ মানে বাই। ওয়েল লাভড বাই মি, আমি তাকে প্রচন্ড স্নেহ করি, প্রচন্ড ভালোবাসি। discerning to fulfill this labor by slow prudence to make mild a rugged people and through soft degrees subdue them to the useful and the good. বলছে আমার পুত্র, আমি আমার পুত্রকে অত্যন্ত ভালোবাসি, এই পুত্রকে আমি ছেড়ে গেছিলাম এই সেপ্টার by slow prudence to make mild, discerning to fulfill this labor। আমার সাথে আমার পুত্রের একটা, সে এবার দেখো তোমার একটা কি বলবো, ডিফারেন্স ড্র করার চেষ্টা করছে। একটা লাইন দুজনের মধ্যে ড্র করে দিল। একদিকে হচ্ছে আমাদের ইউলিসিস, একদিকে হচ্ছে আমাদের টেলিমেকাস। দুজনের মধ্যে ইউলিসিস একটা ডিসিমিলারিটি, একটা ডিফারেন্স ড্র করে দিল। সে কি বলতে চাইছে? বাই স্লো প্রুডেন্স মেক মাইল্ড আ রাগেড পিপল। আমার পুত্র টেলিমেকাসের, তোমার বই করি, আচ্ছা, আমার পুত্র টেলিমেকাসের অত্যন্ত ধৈর্য শক্তি রয়েছে, অত্যন্ত তার পাণ্ডিত্য রয়েছে, স্যাগাসিটি রয়েছে, তার পেশেন্স রয়েছে। কি? এই সমস্ত রাগেড পিপল গুলোকে, এর আগে দুটো ফ্রেজ পেয়েছো, স্যাভেজ রেজ একটা, আর একটা কি বলো, ব্যারেন ক্র্যাগস। ওই সেম জিনিসকে বোঝাচ্ছে এখানে। অ্যাকচুয়ালি রাগেড পিপল দিয়ে বোঝানো হচ্ছে পিপল অফ ইথাকা, যারা শুধুমাত্র খেতে, ঘুমোতে আর মানে হোল্ড করতে পছন্দ করে। তাদের মধ্যে প্রোডাক্টিভিটি বলে কিছু নেই, তারা লেজিনেস, তারা ইনঅ্যাক্টিভ সবাই, সেলফ। এই জীবনটাকে ইউলিসিস ক্রিটিসাইজ করছেন, সমালোচনা করছেন। তো আমি যেমন একদিকে আমার অদম্য স্পিরিট, আমি যেমন চলে যেতে চাই, সমস্ত বাউন্ডারিকে ক্রস করে চলে যেতে চাই, আমার পুত্র হচ্ছে স্টিল। আমার পুত্র এই আইলটাতে, এই সেপ্টারতে স্লো প্রুডেন্স, তার পাণ্ডিত্য, তার ধৈর্য শক্তির মধ্য দিয়ে সে রাগেড পিপলগুলোকে ডোমিনেট করতে চায়, রাগেড পিপলগুলোকে শাসন করতে চায়, কন্ট্রোল করতে চায়, গভর্ন করতে চায়। ক্লিয়ার? and through soft degrees
সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুডস। সফট ডিগ্রিজ কথার মানে হচ্ছে গ্র্যাজুয়ালি, খুব মানে নম্রভাবে, মানে কাউকে লাইক হিটলারিয়ান শাসন সে করতে চাইছে না, সে খুব ইকুয়ালিটি, খুব সুন্দরভাবে একটা পেশেন্ট, একটা পিসফুল সোসাইটি সে পছন্দ করে, এবং আমার পুত্র এটা করতে খুব সক্ষম হয়েছে। এটাই আমার পুত্রের সাথে আমার পার্থক্য। মোস্ট ব্লেমলেস ইজ হি। দেখো, মোস্ট ব্লেমলেস ইজ হি, কিছু গড়বড় লাগছে এই সেন্টেন্সটা, মানে যদিও ফুল সেন্টেন্স না। মোস্ট ব্লেমলেস ইজ হি, ইংরেজি সেন্টেন্সের মেন জিনিস, মানে মেন মোটো কি? স্ট্রাকচার এস ভি ও, তাই তো? তো এখানে দেখো মোস্ট ব্লেমলেস ইজ হি, এখানে কিছু গন্ডগোল মনে হচ্ছে। এখানে সাবজেক্ট কে? তাহলে সাবজেক্ট কোথায় আসার কথা? কোথায় আছে এটা? এটাকে বলা হয় ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ অনুযায়ী হাইপার বেটন। তাহলে এটা এরকমটা হতো, হি ইজ মোস্ট ব্লেমলেস, তাই তো? তো এটাকে বলা হয় হাইপার বেটন, অর্থাৎ যখন কোন সেন্টেন্সে গ্রামাটিক্যাল অর্ডারকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, মেনে নেওয়া হয় না, তখন সেটাকে বলা হয় হাইপার বেটন, মানে গ্রামাটিক্যাল অর্ডারটাকে মেনটেন করা হয় না। এটা কিন্তু আমি আবার বলছি, তুমি কিন্তু ইউজ করতে পারবে না, এটা শুধুমাত্র যারা কবি লেখক তারাই পারবে, বিকজ তাদের একটা পোয়েটিক লাইসেন্স থাকে। ক্লিয়ার? সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার of common duties, decent, not to fail in offices of tenderness। তো বলছে সে একেবারে যে অপরাধী এরকমটা নয়, তার কোনো অপরাধ নেই, সে তার ডিউটি পালন করছে, এবং সেই ডিউটিগুলোকে, সেই কমন ডিউটিসগুলোকে লোকেদের মধ্যে সে ছড়িয়ে দিচ্ছে, বিতরণ করছে। রাইট? ডিসেন্ট, নট টু ফেল ইন অফিসেস অফ টেন্ডারনেস, সে কোনো গভর্নমেন্টাল কাজে যে সে ফেল করেছে এমনটা নয়, বিকজ তার প্রুডেন্স ক্ষমতা অনেক বেশি, তার ধৈর্য ক্ষমতা অনেক বেশি, তার যে গভর্নমেন্ট সেলফটা, গভর্নিং সেলফটা, সেটা অত্যন্ত বেশি। বাট আমি পারবো না, একটু পরে বলবে দেখো। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউসহোল্ড গডস, সে বলছে সে খুব সুন্দরভাবে পুজো অর্চনাও করতে পারে, হাউসহোল্ড ডেটিস গুলোকে, হাউসহোল্ড গডস গুলোকে সে খুব সুন্দরভাবে পুজো অর্চনাও করতে পারে। অর্থাৎ তাহলে আমরা এখানে টেলিমেকাসের যে সেলফটা, সেটা কি পেলাম? সে একটা গুড এম্পারার, রাইট? তার মধ্যে প্রচুর পেশেন্স রয়েছে, রাইট? সে গভর্নমেন্টটা খুব ভালোভাবে পিসফুল ওয়েতে সে চালাতে পারে, রাইট? এবং বিভিন্ন কি বলবো যে ডেটিস, সেগুলোকে সে প্রে করতে খুব পছন্দ করে। মানে একটা যে প্রপার রাজার যে সমস্ত কোয়ালিটিস বা বৈশিষ্ট্যগুলো হওয়া দরকার, সেগুলোর প্রত্যেকটা আমাদের টেলিমেকাসের মধ্যে বিদ্যমান আছে, রাইট? বলছে when I am gone, আমি যখন থাকবো না, তখন আমার দৃঢ় বিশ্বাস আমার এই পজিশনটা আমার পুত্র টেলিমেকাস খুব সুন্দরভাবেই মেটাতে পারবে। He works his work, I mine. This is an example of ellipsis. ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এটাকে বলা হয় এলিপসিস। এলিপসিস, ই বলছি ELLIPSIS, এলিপসিস। এলিপসিস কথার মানে হচ্ছে, দেখো, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন। এখানে দেখো একটা রিপিটেশন বা কিছু একটা কি বলবো অমিট করা হয়েছে। অমিট করা মানে বাদ দেওয়া। এখানে সেন্টেন্সটা পুরোটা এরকম হতো, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই ওয়ার্ক মাইন। এখানে দেখো ভার্বটা নেই, অর্থাৎ একটা ভার্ব দিয়ে দুটো ভার্বকে চালিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যখন কোনো পোয়েটিক ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ অনুযায়ী একটা কিছু অমিট করা হবে এবং একটা সেন্টেন্সে দুটো একই জিনিস দিয়ে চালিয়ে দেওয়া হবে, সেটাকে বলা হয় এলিপসিস।
অমিশন অফ সামথিং, কিসের, সেন্টেন্সটাকে ছোট করার জন্য, রাইট? এখানে হতো হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই ওয়ার্ক মাইন, বাট এখানে দেখো হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন, একটা পার্টিকুলার পোরশন এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অমিট করে দেওয়া হয়েছে, রাইট, এক্সক্লুড করে দেওয়া হয়েছে, তার জন্য এটাকে বলা হয় এলিপসিস। ঠিক আছে? আই পে দ্য কফি, ইউ টি, তখন দেখো পে দ্য কফি, পে এই কথাটা আমি টি এর পরিবর্তে এক জায়গায় একটা দিয়ে চালিয়ে দিলাম, অর্থাৎ রিপিট না করে একটা ভার্ব বা যে কোনো জিনিস দিয়ে চালিয়ে দেওয়াকে বলা হয় এলিপসিস। ঠিক আছে? দেয়ার লাইজ দ্য পোর্ট, ওয়েট, ওকে, সো এই পর্যন্ত আমরা মোটামুটি পেলাম কার ইন্ট্রোডাকশন, সেকেন্ড পার্টে টেলিমেকাসের। ঠিক আছে? এটা হচ্ছে টেলিমেকাসের জীবন বৃত্তান্ত। টেলিমেকাসের সাথে ইউলিসিসের যে পার্থক্য, ফারাক, সেটা আমরা দেখতে পেলাম। এটা যদি তোমাদের রিটেন এক্সাম হতো, বড় কোশ্চেন হতো, তাহলে এই মানে প্রশ্নটা ইম্পর্টেন্ট হতো, বাট যেহেতু তোমাদের এমসিকিউ, তা এত চাপের কিছু নেই। তার মানে আমরা এখানে মেইনলি দুটো ক্যারেক্টারকে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে টেলিমেকাস, একটা হচ্ছে ইউলিসিস। ইউলিসিস হচ্ছে প্রচন্ড একজন স্পিরিট, প্রচন্ড একজন ক্যাচি, একটা টোন, একটা অ্যাটিটিউড বলা লোক, মানে অ্যাটিটিউড মানে পজিটিভ অ্যাটিটিউড। অন্যদিকে টেলিমেকাস হচ্ছে শান্ত, একটা যেরকম রাজা হওয়া উচিত সেরকম একটা রাজা। পজ করো তো ভিডিওটা। হচ্ছে হচ্ছে রেডটা 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 দেখো, হচ্ছে।